ম্যাগনেসিয়াম আর হাইড্রোজেন। তাহলে হাইড্রোজেনের এখানে পাওয়ার কম, মানে রিঅ্যাক্টিভিটি কম, ম্যাগনেসিয়ামের পাওয়ার বেশি। একদম এই আমি নেতা, মানে এরকম একটা ভাব আর কি, ঠিক আছে। তো তাহলে ক্যাথোড তাহলে কাকে টান দিবে ইজিলি, ম্যাগনেসিয়ামকে না হাইড্রোজেন? কার পাওয়ার কম? হাইড্রোজেনের পাওয়ার কম, তাই না? এই জন্য ক্যাথোড কি করবে, হাইড্রোজেনকে পুল করবে ওর দিকে, তারপরে নিউট্রাল করে ফেলবে। আচ্ছা, আর অ্যানোড তো টান দেবে অ্যানায়নদেরকে। এখন এটা হচ্ছে কি, এই অ্যানোড যাকে বেশি দেখবে তাকেই টান। তো দেখো এখানে আমরা অ্যানায়ন দেখতে পাচ্ছি হাইড্রোক্সাইড, আর আমরা অ্যানায়ন দেখতে পাচ্ছি ব্রোমাইড। তো বলো অ্যানোড বেশি দেখতে পাচ্ছে কাকে, হাইড্রোক্সাইড কে না ব্রোমাইড? কার অ্যামাউন্ট বেশি বলো? ব্রোমাইড। হ্যাঁ, ব্রোমাইডের অ্যামাউন্ট বেশি। তাহলে অ্যানোড কি করবে, অ্যানোড কিন্তু ব্রোমাইডকেই ওর দিকে পুল করবে, ব্রোমাইডকেই ওর দিকে পুল করবে, ঠিক আছে কিনা? তারপরে নিউট্রাল করবে। তাহলে আমাদের সিলেকশন ডান। We have already selected which ions to neutralize. তাই এদিকে হবে হাইড্রোজেন আর এদিকে হবে ব্রোমাইড। ঠিক আছে, ইকুয়েশন লিখে ফেলো এবার। খুব কঠিন লাগতেছে? No, sir. এই এখন হাইড্রোজেন গ্যাসের ফর্মুলা তো H2, এই যে 2, ব্যাস, রিডাকশন এট ক্যাথোড। আর এখানে ব্রোমাইড, Br মাইনাস, এখানে মাইনাস, তাহলে এখানে মাইনাস E মাইনাস, this will give bromine, but bromine এর ফর্মুলা হচ্ছে Br2। তাহলে বলো তো ক্যাথোডে আমরা কোন গ্যাসটা পাচ্ছি? ক্যাথোডে আমরা পাচ্ছি হাইড্রোজেন গ্যাস, আর অ্যানোডে আমরা কোন গ্যাসটা পাচ্ছি? ব্রোমিন গ্যাস। ঠিক আছে কিনা? এখানে তোমার কাছে মাঝে মাঝে অবজারভেশন যাবে, তোমাকে এই জন্য ক্লোরিন ব্রোমিন এগুলো না কালার যাবে। যেমন ক্লোরিন হচ্ছে পেল গ্রিন, ক্লোরিন গ্যাসের কালার কি বলো? পেল গ্রিন। আর ব্রোমিন গ্যাসের কালার হচ্ছে, এটা মনে রাখা সহজ, ব্রোমিন ইজ ব্রাউন অর শর্টলি রেড ব্রাউন। ব্রোমিনের কালার হচ্ছে রেড ব্রাউন। তাহলে বলো তো অ্যানোডে আমরা যে গ্যাসটা দেখবো, মানে অ্যানোডে আমরা কি দেখবো? যেটা রেড ব্রাউন কালারের গ্যাস বেরোচ্ছে না, আমরা দেখবো স্পষ্ট একদম, নাকি? দেখতেই পাবো আমরা যে অ্যানোডে রেড ব্রাউন কালারের একটা গ্যাস বের হচ্ছে, এটা হচ্ছে ব্রোমিন গ্যাস। আর ক্যাথোডে উই উইল গেট হাইড্রোজেন। ব্যাস, এইভাবে করে তোমাকে সিলেকশন করতে হবে। এটাকে আমরা বলছি সিলেক্টিভ ডিসচার্জ। ওকে, তবে একটা জিনিস তোমাকে মাথায় রাখতে হবে, যে কিছু আয়নস আছে যাদেরকে কখনো অ্যানোড ক্যাথোড কেউই টানতে পারে। কিছু আয়ন সেখানে আছে, সাম আয়নস আর দেয়ার, যাদেরকে কি অ্যানোড ক্যাথোড কখনোই কি টানতে পারে না। ঠিক আছে কিনা? এখন তারা কারা? হু আর দে? কাদেরকে অ্যানোড ক্যাথোড টানতে পারে না? দেখো এই স্টেটমেন্টটা লেখো তো। এটা লেখো, মোর দ্যান 2 atoms in ion। আচ্ছা, ইন আয়ন না লিখে ইন in an ion never gets neutral। লেখো, কোন আয়নের মধ্যে তুমি যদি দেখো যে দুইটার বেশি অ্যাটম সেখানে আছে, তাহলে ওই আয়নটা কখনোই নিউট্রাল হবে না, নেভার এভার। দুইটার বেশি অ্যাটম, ঠিক আছে না? স্যার তাহলে অ্যালুমিনিয়ামের জন্য কি হয়? না, অ্যালুমিনিয়াম তো একটাই অ্যাটম,
দুইটার ও বেশি ও অ্যাটম। সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি স্যার চার্জটা ভুলে গেছি। হ্যাঁ, না এই তুমি এখানে দেখো, যেমন এটা অ্যামোনিয়াম, বলো তো এখানে অ্যাটম কয়টা? নাইট্রোজেন একটা আর হাইড্রোজেন চারটা, তাহলে কয়টা হলো? 5টা। তাহলে এই আয়নটা কখনোই নিউট্রাল হবে না, ও সলিউশনের মধ্যেই থেকে যাবে। তারপর ধর কার্বন, এটা আয়ন, এখানে কয়টা অ্যাটম বলো তো? একটা কার্বন, 3টা অক্সিজেন, তাহলে 4টা অ্যাটম, তাহলে এটাও নিউট্রাল হবে না। তারপর এই যে হাইড্রোজেন কার্বনেট, এখানে একটা অ্যাটম, 2টা অ্যাটম আর অক্সিজেন 3টা, তো 2 + 3 5, মানে 5টা অ্যাটম, এটাও নিউট্রাল হবে না, এটা আমি ক্রস দিয়ে রাখছি। সালফেট, নাইট্রেট, এরকম যতগুলো তোমার এরকম আয়ন আছে যাদের মধ্যে 2টার বেশি অ্যাটম আছে, তারা কখনোই নিউট্রাল হবে না। আমি আবারও বলছি, মোর দ্যান 2 atoms ইন অ্যান আয়ন, কার মধ্যে যদি দুইটার বেশি অ্যাটম থাকে কোনো আয়নের মধ্যে, তাহলে সেই আয়নটা কখনোই নিউট্রাল হবে না। এখন তুমি বলতে পারো স্যার এটার কারণটা কি? আচ্ছা, যদিও এটার কারণটা হচ্ছে তোমার মানে এ লেভেল কন্টেন্ট, তারপর আমি একটু বলি। দেখো আমি একটা এক্সাম্পল, ধরো যে সালফেট আয়ন, সালফেট আয়নের স্ট্রাকচার ব্যাপারটা এরকম। এখানে অ্যাকচুয়ালি এই যে লুকোচুরি খেলা হয়। কি খেলা হয় বলো? হোয়াট ইজ দ্য গেম? হাইড অ্যান্ড সিক। লুকোচুরি। হ্যাঁ, লুকোচুরি গল্প। আচ্ছা ঠিক আছে। এই আচ্ছা, এই যে অ্যানোড, অ্যানোড তো এই চার্জকে ধরে টানবে, তাই না? অ্যানোড তো এই চার্জকে ধরেই টানবে, চার্জকে ধরে টান দেবে। কিন্তু এখানে একটা বিষয় কি দেখো, বিষয়টা হচ্ছে এখানে অনেকগুলো অ্যাটম না, বলো অনেকগুলো অ্যাটম না? এই চার্জটা হয় কি, এই একটা অ্যাটমের উপরে থাকে না, ও হয় কি এখানে 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 এইভাবে করে সে মুভমেন্ট করতে থাকে। যেই অ্যানোড এখানে টান দেয়, অ্যানোড যখন এখানে টান দিতে আসে, হুট করে চার্জটা এখান থেকে পালায় গিয়ে বলে আমি এখানে। আবার যখন অ্যানোড এখানে টান দেয়, ও আবার এখানে পালায় এসে বলে আমি এখানে। তখন অ্যানোড বলে যে দেখ, তোর আমার লাগবেই না, তোর আমি নিমই না, যা বেটা এখান থেকে। ঠিক আছে, এটাও স্যার তাই। বাট ওটা তো স্যার দুটো অপোজিট চার্জ, তাহলে তো স্যার বরং যেতে চাইবে, তাই না? যে আমাকে না নিয়ে নাও। হ্যাঁ, ওটা তো চাই, কিন্তু ওই যে এই মুভমেন্ট করে যে বারবার কন্টিনিউয়াসলি মুভ করতে, মানে অ্যানোড যে টান দিবে, অ্যানোড তো একটা চুপচাপ, মানে চার্জটা মনে করো যে মোটামুটি স্টেবল হয়ে বসে আছে, তাকে টান। কিন্তু ও যদি ভেবে মুভ করতে থাকে, তাই না? মুভ করতে থাকলে কি হবে? মুভ করতে থাকলে এই ইলেকট্রনটার উপরে ওর যে অ্যাট্রাকশন, সেটা ইফেক্টিভ হবে। হ্যাঁ, যদি এখানে ইলেকট্রনটা চুপচাপ বসে থাকতো, তাহলে এই অ্যাট্রাকশনটা ইফেক্টিভ হতো। কিন্তু ও হয় কি, এই দূরে দূরে চলে যায়, বারবার এই দূরে দূরে চলে যায়, এরকম মুভ করতে করতে মানে দূরে দূরে চলে যায়। এই জন্য অ্যানোডরা ওকে টানবেই। ঠিক আছে, তাই এরকম যদি অনেকগুলো অ্যাটম থাকে, কোন আয়নের মধ্যে যদি অনেকগুলো অ্যাটম থাকে, মানে 2টার বেশি অ্যাটম থাকে, তখন সেই আয়নস গুলো কখনোই নিউট্রাল হয় না, ওরা অ্যাজ ইউজুয়াল যেমন ছিল তেমনই থেকে যায়। এটা মাথায় রাখতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট, রাখো এটা মাথায়। এই যে অ্যামোনিয়াম আয়ন, এখানেও ব্যাপারটা সেম, এখানেও ব্যাপারটা সেম। এই যে প্লাস পজিটিভ চার্জ, এই হাইড্রোজেন আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, আবার এখানে, এইভাবে করে মুভ করতেই থাকে, একদম মুভ করতেই থাকে পজিটিভ চার্জটা। তাহলে বলো তো, এই আয়নটা কি নিউট্রাল হবে? বলো, এই আয়নটা নিউট্রাল হবে কিনা? অ্যানোড ওকে টানবে কিনা, পছন্দ করবে কিনা? না নো স্যার। স্যার। না। কেন? এখানে কতগুলো অ্যাটম আছে? 7টা। More 7টা than অ্যাটম 2 আছে, atoms. মোর দ্যান 2 অ্যাটম। আচ্ছা, হোয়াট অ্যাবাউট দিস, সরি, হোয়াট অ্যাবাউট দিস? স্যার এটা করবে। এইটা করবে কেন? কারণ এখানে 2টা অ্যাটম আছে, নাকি? এই
গেল। ঠিক আছে, আমরা এবার একটা এক্সাম্পল দেখি। Electrolysis of aqueous copper sulfate solution. এটা হতে পারে ডাইরেক্ট বা ডাজন্ট। ঠিক আছে, তাহলে অ্যাকুয়াস কপার সালফেট মানে এখানে পানিও আছে, তাহলে কপার সালফেট থেকে আমরা পাবো কপার আয়ন আর পাবো কি সালফেট আয়ন, আর ওয়াটার থেকে আমরা পাবো হাইড্রোজেন আয়ন আর কি হাইড্রোক্সাইড আয়ন। এদের দুজনের মধ্যে যার পাওয়ার কম ক্যাথোড তো তাকেই টান দেবে, টান দিয়ে নিউট্রাল করবে। আমরা রিঅ্যাক্টিভিটি সিরিজে যাই, দেখি কার পাওয়ার কম। বলো হাইড্রোজেন আর কপার, টেল মি। হাইড্রোজেন এন্ড কপার, বলো কার পাওয়ার বেশি কার পাওয়ার কম, মানে কার রিঅ্যাক্টিভিটি কম কার রিঅ্যাক্টিভিটি বেশি? Hydrogen is more reactive. Hydrogen is more reactive কারণ সেটা উপরে, কপার ইজ লেস reactive। তাহলে ক্যাথোড কাকে টান দেবে? হাইড্রোজেন কেন কপারকে টান দেবে। গুড, তাহলে আমাদের ডিসিশন টেকিং এখানে কপার নিউট্রালাইজ হবে। এবার অ্যানায়নদের মধ্যে তুমি ডিসিশন করো। এটা সালফেট, দেখো তো সালফেট কতগুলো অ্যাটম এখানে? বলো কতগুলো অ্যাটম এখানে? 5টা। তাহলে এই সালফেট কি নিউট্রাল হবে যাই হোক আর তাই হোক? না No. স্যার। না। তাহলে অ্যানায়নদের মধ্যে কে নিউট্রাল হবে? অবশ্যই হাইড্রোক্সাইড। ব্যাস, ডিসিশন টেকেন। তাহলে এবার আমরা আসি ক্যাথোড, ক্যাথোডে যাবে ক্যাটায়ন মানে কপার, তাহলে এখানে 2+, তাহলে আমি এখানে +2 লিখবো, এখানে যা আছে এখানে তাই লিখবো। দিস উইল গিভ কপার, এই যেটা রিডাকশন। আর অ্যানোডে তাহলে হাইড্রোক্সাইড, H2O+। আচ্ছা এখানে, আচ্ছা এটুকু আমি লেখো তারপর বলছি। এখানে কিছু অবজারভেশন আছে। স্যার আমাদের স্টেট নোটেশনস দেওয়া লাগবে না? স্টেট নোটেশন, হ্যাঁ স্টেট সিম্বল দিলে হয় যদি চায়, না দিলেও হয়। যেমন আয়ন মানেই তো অ্যাকুয়াস, অ্যাকুয়াস ছাড়া অ্যাকুয়াস বা মল্টেন, বাট এখানে তো পানি আছে এই জন্য আমরা লিখবো অ্যাকুয়াস। আর কপার তো সলিড, অক্সিজেন তো গ্যাস। এই আছে। হয়েছে? হ্যাঁ স্যার বলছি। ওকে, ঠিক আছে। এখন এখানে অবজারভেশন মনে রাখবা, কপার 2+ যে সলিউশনের মধ্যে থাকে সেটা ইউজুয়ালি ব্লু হয়। কপার 2+ যে আয়নটা, এই আয়নটা যে সলিউশনের মধ্যে থাকে সেই সলিউশনটা ইউজুয়ালি কি হয় বলো?
কি হয়? Blue. ব্লু হয়, ব্লু হয়। আচ্ছা, তা আমরা যখন ইলেকট্রোলাইসিস করছি তখন সেই সলিউশনের মধ্যে কি কপার 2+ থাকতেছে নাকি সব সলিড হয়ে সলিউশন থেকে বের হয়ে পড়তেছে বলো? কি হচ্ছে? Solid. সলিড হয়ে, হ্যাঁ গুড, বলো। সলিড বের হয়ে হয়ে যাচ্ছে। বের হয়ে যাচ্ছে। তাহলে সলিউশনের মধ্যে কি আর কপার থাকতেছে? বলেন। No, sir. আর থাকতেছে না। তাহলে এখানে লেখো Cu2+, sorry, Cu2+ is lost from solution. তাহলে বলো তো সলিউশনটা কি একদম ব্লুই থাকবে নাকি আস্তে আস্তে এই কালারটা নাই হয়ে যাবে? নাই হয়ে যাবে। হ্যাঁ, কারণ কপার 2+ কিন্তু লস্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কপার 2+ গুলো সব কপার সলিড হয়ে বের হয়ে যাচ্ছে। তাহলে কপার 2+ তো থাকতেছে না। তার মানে দা ব্লু কালার অফ সলিউশন ফেড। ব্লু কালার অফ সলিউশন ফেড। বলো বুঝলে কিনা জিনিসটা? মাথার মধ্যে গেল? হ্যাঁ স্যার, বুঝেছি। গুড। আর অ্যানোডে আমরা কি পাবো অ্যাজ দ্য প্রোডাক্ট? অক্সিজেন গ্যাস। অক্সিজেন। বলো কার প্রবলেম আছে বুঝতে? এটা আশা করতেছি কারো প্রবলেম নেই। ঠিক আছে, মাস্টার ছবি তোলো। আপনার? আমার ছবি কেমন? এই যে এখানে ও, যেটা তুমি দেখতে পাচ্ছ ওইটা। ও আচ্ছা আচ্ছা। আমার ছবি তুলে তুমি কি করবে? না স্যার, আপনি বলেন ছবি তুলেন, আমি অন্য কিছু বুঝলাম। না হয়েছে, আমাকে অন্য কিছু বুঝতে হবে। ডান। ওকে, ঠিক আছে। আমরা নেক্সট দিন এই এই পার্টটা আমরা পড়বো, পরে আমরা ইলেকট্রোলাইসিস শেষ করে দিব। এই যে এইটুক পার্ট, এই যে স্পেশাল ইলেকট্রোলাইসিস, এটা কাজ করো, এটা ছবি তুলে যে যার মধ্যে নিয়ে নাও, নিয়ে খাতায় লিখে ফেলো। ইলেকট্রোলাইসিস খুবই সহজ একটা চ্যাপ্টার, খুবই সহজ, কিছু কঠিন না, তেমন কিছুই নাই এখানে। আসলে কেমিস্ট্রি জিনিসটাই সহজ। স্যার, যদি কেমিস্ট্রি আর ফিজিক্স এর কম্পেয়ার হয় তাহলে কেমিস্ট্রি আর ইজি। এক্স্যাক্টলি, কেমিস্ট্রি ইজ ইজি, আর যদি কোনো বাট সাবজেক্ট ফিজিক্স, কম্পেয়ার করলে chemistry is easy but physics is interesting. মানে ফিজিক্স কেমিস্ট্রি কম্পেয়ার করলে আমাদের পার্সোনালি মনে হয় যে কেমিস্ট্রি ইজ ভেরি ইজি কম্পেয়ার টু ফিজিক্স, বাট ফিজিক্স ইজ মোর ইন্টারেস্টিং কম্পেয়ার টু কেমিস্ট্রি। এটা আমার কাছে মনে হয়। না স্যার, বায়োলজি আর ইন্টারেস্টিং। হয়েছে, বুঝতে পেরেছি, থ্যাংক ইউ। আমি কিছু বললাম না, জাস্ট বললাম যে বায়োলজি অনেক ইন্টারেস্ট। না, বুঝতে পেরেছি, সেটা না বলতে স্যার, হবে না। আপনি বুঝলেন না, আমি অন্য কিছু বললাম। আমি তো ওই জন্যই তো আমি তো অন্য কিছুই ইয়ে করি। না স্যার, আমি ওইটা কথা বললাম না, আমি অন্য আচ্ছা কিছু কথা বললাম। আচ্ছা, ঠিক আছে, কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না। ঠিক আছে, ছবি তুলছো সবাই? জি স্যার। ওকে, তো ঠিক আছে, আমি এটা সেভ করি। ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ইলেকট্রোলাইসিস চ্যাপ্টারটাকে শেষ করে দিব।
আচ্ছা মাশরাফ, কালকে কি আমি কোনো এক্সট্রা ক্লাস বলেছিলাম কালকে বা পরশুদিন? No, sir. খালি আচ্ছা Friday. ঠিক আছে, হ্যাঁ খালি ফ্রাইডে আমরা নেক্সট স্যার 5 বলো বলো কি হলো, গেল কই? এই চলে গেছে নাকি? না স্যার আছে। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। গালিব তুমি ওই তারা আমাকে মানে ইনবক্সে বলে দিও, ঠিক আছে? আমার খিদা লাগছে, আমি একটু তাহলে যাই খাইতে যাব। তোমাদের 5টায় ক্লাস আছে না আশরাফ? জি স্যার। স্যার হ্যাঁ হ্যাঁ, বলো বলো স্যার বলো। স্যার বলছিলাম ওই যে স্যার মোলের ওয়ার্কশিটটা নেটওয়ার্কটা খুব স্লো। ও স্যার আচ্ছা। বলুন নেক্সট ইয়ার দিবে। না না, হ্যাঁ ওইটাই, জানতাম। হ্যাঁ নেক্সট ডে না আর কি, আমার ওই যে ওই স্যার আমি বললাম নেক্সট ইয়ার। না নেক্সট ইয়ার না, আমি দিয়ে দিব ইনশাল্লাহ। গালিব মনে করাই দিচ্ছে, আমাকে সকালে মাশরাফকে মনে করাই দিচ্ছে, দিয়ে দিব, টেনশন নিও না, দিয়ে দিব। এই উইকের মধ্যে তো পেয়ে যাবাই, গ্যারান্টি না। আমি একটু স্যার কাজের আপনি মধ্যে লাস্ট অকুপাই উইকেও তো। বললেন। হ্যাঁ এই উইকের মধ্যে পেয়ে যাবে, কারণ ওই যে আমার ওই কি বলে আমার ডক্টরেট প্রেজেন্টেশন অনলাইনে এখনো চলতেছে, এই যে 1টা 1:30টা পর্যন্ত চলছে। তারপর আবার 2টার সময় তোমাদের ভাবির এক্সাম ছিল, হ্যাঁ সেখানেও। হ্যাঁ স্যার আপনার রাত্রে বিয়ে হয়ে কেন? গেছে? হ্যাঁ আমার আলহামদুলিল্লাহ মানে কাবিন হয়ে গেছে, জাস্ট অনুষ্ঠানটা করাবো। আচ্ছা স্যার রাত্রে এক্সাম কে নেয়? 2টার সময় স্পেশালি। 2টার সময় ওর এক্সাম ছিল, হাফ এন আওয়ারের এক্সাম, বাট তার আগ পর্যন্ত আমি ওকে একটু মানে প্রিপেয়ার করাইছি, মানে? পড়াইছি টরাইছি। ও আচ্ছা। তা সেও তো মানে ফার্মাসি স্টুডেন্ট, তাই না? ওকে, তো ঠিক আছে, তাহলে দ্যাটস অল ফর টুডে। থ্যাংক ইউ এভরিওয়ান, আমাদের নেক্সট ক্লাসে দেখা হবে। স্যার আল্লাহ আল্লাহ হাফেজ। হাফেজ। আল্লাহ হাফেজ আল্লাহ স্যার। হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।